ওয়েলকাম ফ্রেন্ডস, আশা করি সকলে খুব ভালো আছেন। 2021-22 অর্থবর্ষে আপনাকে স্বাগত। তো গত মার্চ মাসের আপনাদের যে এক্সপিরিয়েন্স আছে, যে তাড়াহুড়ো করে শেষ মুহূর্তে আমাদের কর বাঁচানোর জন্য যে প্রচেষ্টা, আমার অনেক বন্ধু বান্ধব আমাকে ফোন করেছে এবং আপনাদের মধ্যেও আমাদের যে সকল সাবস্ক্রাইবার ছড়িয়ে আছেন তারাও অনেকে জানতে চাইছেন যে কি করব। তো বছর শেষেটা না ভেবে যদি আমরা বছরের প্রথমেই ভাবি তাহলে কেমন হয়? তাহলে মার্চ মাসে গিয়ে যে হুড়োহুড়ি তাড়াহুড়ো পড়ে থাকে সেগুলো কিন্তু একেবারেই হয় না। আজকের আমার ভিডিওর উদ্দেশ্য হচ্ছে শুরুর থেকে শুরু করব। মানে এপ্রিল মাস শুরু যখন হয়েছে, আমি ফিনান্সিয়াল ইয়ারের টোটাল হিসাবটা আমি এ মাস থেকেই শুরু করব এবং যাবতীয় যা করব গোটা বছর ধরে একই ওয়েতে করতে থাকবো। তো নমস্কার বন্ধুরা, আমি চন্দন, দেখছেন ইউটিউব চ্যানেল চন্দন বিশ্বাস। যদি চ্যানেলে নতুন এসে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটাকে জোরে হিট করবেন। ভিডিওটা কিন্তু খুব প্রয়োজনীয় একটা ভিডিও হতে, ভিডিওটা দেখতে থাকবেন আর একটা লাইক অবশ্যই করবেন, কারণ আপনার একটা লাইকে আমার যেমন মোটিভেশন বাড়ে, চ্যানেলের রিচটা আরও বেড়ে যায়। তো চলুন শুরু করি। তো নতুন অর্থবর্ষে মানে তো বিগত যে অর্থবর্ষের নতুন যে ট্যাক্সের সিস্টেম এসছে, তাতে করে আমি এই ভিডিওটা করার আগে ভাবছিলাম যে তাতে করে আমি 3 রকম ক্যাটাগরিতে করব, মানে 3 রকম ক্যাটাগরি মানুষের জন্য কিন্তু আমি আলোচনাটা করব। তো ফার্স্ট যাদের আমি যেটা বলবো, যাদের ইনকাম ধরে নিলাম 5 লক্ষ টাকার নিচে। তাহলে 5 লক্ষ টাকার নিচে মানে তাদের ট্যাক্সেবল ইনকাম কিছু দরকার নেই, তাদের কোনো ট্যাক্স দেওয়ারও দরকার নেই। তারা কীভাবে সেভিংসটা শুরু করবেন? তারা প্রথমেই যেটা করতে হবে, আপনার থাকুক না থাকুক, প্রথমে আপনাকে ডিফেন্সটা কিন্তু শেয়ার করতেই হবে। ডিফেন্স কি? এক হচ্ছে আপনার একটা টার্ম ইন্স্যুরেন্স এবং একটা মেডিক্লেম। এই দুটো না করলে কিন্তু কখন আপনি গোল খেয়ে যাবেন হিসেব পাবেন না, সমস্ত হিসেব মারা যায়। একটা কিছু যদি আপনার কোনো রোগ হয়ে যায়, এখন যে কোনো হসপিটালে, প্রাইভেট হসপিটালে যে বিলটা হয়, কাইন্ডলি একবার একটু দেখে আপনার কিন্তু ভয়ে ঘুম উঠে যাবে। যাবতীয় যা সেভিংস সব একদিনে উড়ে চলে যাবে। তো প্রাইমারি যেটা বলবো, অবশ্যই একটা মেডিক্লেম এবং একটা টার্ম ইন্স্যুরেন্স। এইবার আসি সেভিংসের ক্ষেত্রে। এবার যদি আপনি সার্ভিস হোল্ডার হন তাহলে তো আপনাকে পিএফ কাটাতেই হয়, কম বেশি যাই হোক। আর বাকি যেটা, যদি যাদের অল্প বয়স তাদের ক্ষেত্রে আমার সাজেশান থাকবে যে আপনারা কাইন্ডলি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন। মিউচুয়াল ফান্ডে এসআইপি করুন, লামসাম এসআইপি। এটা নিয়ে অনেকে কনফিউশন থাকে, তো কনফিউশন ক্লিয়ারের জন্য আমার একটা ভিডিও আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ডেফিনেটলি দেখে নেবেন। তো যাই হোক, তারা মিউচুয়াল ফান্ডে এসআইপি করুন। যেহেতু তাদের কর্মক্ষেত্রে নতুন, একত্রে টাকা পাওয়াটা মুশকিল, আপনাদের ধীরে ধীরে করতে থাকুন এবং একটা সময় পরে আপনি বুঝতে পারবেন তখন কতটা রিটার্ন পাচ্ছেন। কম্পাউন্ড ইন্টারেস্টের যে মজাটা তখন পাবেন, তখন এই লোকটাকে মনে রাখবেন যে না, কিছু একটা ভালো জিনিস বলেছিল। যাই হোক, তো এটা গেল। আর কনজারভেটিভ ওয়েতে আপনি তো পিএফ বা পিপিএফে রাখছেনই। এছাড়া আপনাদের বলবো যে কাইন্ডলি একটা আরডি করুন, সে যত কমই হোক, 500 টাকা হলেও একটা আরডি করুন। 1 বছরের জন্য হোক, 2 বছরের জন্য হোক, 3 বছরের জন্য আরডি করলে কি হয়, একটা সার্টেন অ্যামাউন্টের পর হাতে টাকা পাওয়া যায়। এবার মিউচুয়াল ফান্ডে আপনি যদি টোটালটা ইনভেস্ট করেন, মার্কেট যেহেতু একটা রিস্কি ব্যাপার আছে, মিউচুয়াল ফান্ড করতে গেলে একটা কথা মাথায় রাখবেন, 10 বছরের আগে কিন্তু তোলার কথা চিন্তাই করবেন না। তাহলে 10 বছরের মধ্যে তো আপনার যদি ইনিশিয়াল কোনো প্রবলেম করেন, তাহলে সেই টাকাটা দেখানোর জন্য আপনাকে একটা আরডি করতে বলবো। এক্ষেত্রে অন্য কোনো অপশানই নেই, আপনাকে একটা আরডি করুন আর মিউচুয়াল ফান্ড করুন, পিএফ পিপিএফ করুন। এটা গেল 5 লাখের নিচে যাতে। এবার ধরুন 5 থেকে 11। 5 থেকে 11 যারা আছেন তাদের ক্ষেত্রে যেটা সব থেকে বড় সমস্যা, যে নিউ ট্যাক্স রেজিমে যেটা প্রবলেম, যাব না ওল্ড ট্যাক্স রেজিমে যাব। ওল্ড ট্যাক্স রেজিমে অলরেডি ধরুন আপনাদের সেভিং কিছু আছে, আপনি ওল্ড ট্যাক্স রেজিমে যেতে চাইছেন, তাহলে আমি যেটা বলবো, প্রথমে আপনাকে 80টাকে কমপ্লিট করতে হবে। মানে 1.5 লক্ষ টাকা আপনাকে সেভিংস করতেই হবে। কারণ কি, শুধু যে ট্যাক্স বাঁচানোর জন্য তা না, 1.5 লক্ষ টাকা যদি আপনি 80 আন্ডারে ইনভেস্ট করতে পারেন, ইনিশিয়াল গেইন কিন্তু আপনার 10%, মানে 15,000 টাকা আপনি একসাথে পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু কম রিটার্ন নয়। এই রিটার্নটার কথা আপনি আগে ভেবেছিলেন কিনা কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন। যে 1.5 লক্ষ টাকা করলে আপনার ট্যাক্সটা, আপনার যে ট্যাক্সটা হতো সেই ট্যাক্সটা তো আপনার গেইন হয়ে গেল। আর যদি আপনি মনের কথাটা বলে দিই, প্লিজ কাইন্ডলি একটা লাইক অবশ্যই করবেন। এটা গেল 1.5 লক্ষ টাকা। এবার 1.5 লক্ষ টাকার মধ্যে যাদের ধরুন বয়স অল্প এবং যারা ধরুন সার্ভিস করছেন বা সার্ভিস করছেন না, তাদের ক্ষেত্রে আমি বলবো তারা
60-40 রেশিওতে আসুন। প্রথমে তো ধরুন আপনি একটা টার্ম ইন্স্যুরেন্স তো করতেই হবে, সেটা 10,000 কি 12,000 টাকা যাই হোক, একটা টার্ম ইন্স্যুরেন্স আপনাকে করতেই হবে। বাকি থাকলো 1,40,000 টাকা। এই 1,40,000 হিসাবে আপনি 60-40 করুন। যদি আপনার এজ কম হয় তাহলে আমি বলবো আপনি 60% টাকা মিউচুয়াল ফান্ডের ELSS রাখুন এবং এটা SIP-তে করুন। তাতে কী হবে, আপনার বাইং কস্টটা অ্যাভারেজে হয়ে যাবে, মার্কেট উঠুক নামুক আপনার কোনো টেনশন নেই। আর বাকি 40% টাকাটা আপনি PF, যারা সার্ভিস করতে হয় না তারা PPF চোখ বুজে রাখবেন। আর যদি আপনার এজ বেশি হয়ে যায় তাহলে আপনি একটু কনজারভেটিভে চলে আসুন, মানে 60% PF রাখলেন, বাকি 40% ELSS। এক্ষেত্রে যা করুন, হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করছি, দয়া করে এন্ডাওমেন্ট প্ল্যানের মধ্যে কোনো রকম ইনভেস্টমেন্ট করবেন না। ইন্স্যুরেন্স করুন, প্লেন ইন্স্যুরেন্স করুন, কোনো এন্ডাওমেন্ট নয়। আর ধরুন NSC আছে, তারপরে ব্যাংক FD-গুলো আছে, ওইগুলো থেকে আমার ব্যক্তিগতভাবে এই PPF অর ELSS এই দুটো বেটার বলে মনে হয়েছে। তো এটা গেল। অনেকে HBL থাকে, এই আপনারা হয়তো অনেকেই জানেন যে HBL-এর যে সেই প্রিন্সিপালও আপনি চাইলে 80C আন্ডারে দেখাতে পারেন। আর 80C আন্ডারে কি দেখাতে পারেন, NPS 80C আন্ডারে দেখাতে পারেন। আর কি দেখাতে পারেন, এই 1.5 লক্ষ টাকার ওপরও যদি আপনার কোনো HBL হাউস বিল্ডিং লোন থেকে থাকে, সেই লোনের ইন্টারেস্টটা কিন্তু শো হয়। ধরুন আপনার ইনকাম আর একটু বেশি, 7.5 লাখ টাকার ওপরে, তাহলে ওই যে 10-15 হাজার টাকা যদি আপনি জমাতে পারেন, তার জন্য আপনার ট্যাক্সটা ছাড় পাবেন। এবার 10-15 হাজার টাকা আপনি কোথায় জমাবেন? অলরেডি 1.5 লক্ষ টাকা তো আপনার শেষ, কোথায় জমাবেন? কাইন্ডলি কমেন্ট বক্সে জানান। কারণ অবশ্যই NPS-এ 1.5 লক্ষ টাকা ছাড়াও অতিরিক্ত 50,000 টাকা কিন্তু আপনি ছাড় পাবেন। NPS সম্পর্কিত আমার অনেকগুলো ভিডিও আছে, এবং যদি NPS কি এটা জানতে চান, ডিসক্রিপশন বক্সে যান, ওখানে ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। NPS সবথেকে বড় গুণ হচ্ছে এটা মার্কেট রিলেটেড, এবং এখনো পর্যন্ত যে রিটার্নের হার 10% তাহলে এবার দেখে রাখবেন যে আপনার কনজারভেটিভে আপনি 7% পাচ্ছেন, এখানে 10-12% পাচ্ছেন, আর অতিরিক্ত এক্সট্রা ট্যাক্স ছাড়। তাহলে NPS আপনাকে করতেই হবে যদি আপনার ইনকাম 7.5 লক্ষ টাকার উপরে হয়। এইবার আসছি যাদের ইনকাম মোটামুটি 11-12 লাখের উপরে, তাদের ক্ষেত্রে যেটা হচ্ছে, আমার ব্যক্তিগত মনে হয়েছে আপনারা তো ইনভেস্টমেন্ট করবেনই, তাদের ক্ষেত্রে যেটা সবথেকে বড় সমস্যা, তাদের কিন্তু ওল্ড রেজিউমের থেকে নিউ রেজিউমে ট্যাক্স রিটার্ন করাটা বেশি বেটার। কেন বেটার আমি নেক্সট ভিডিওতে অবশ্যই বানাবো। তাহলে তাদের ক্ষেত্রে তারা কি সেভিংস করবেন না? তারা তো সেভিংসে সবাইকেই করতে হবে। তো তাদের জন্য অবশ্যই PF, যদি আপনি সার্ভিস হোল্ডার হন তাহলে তো আপনাকে PF করতেই হচ্ছে। মিউচুয়াল ফান্ড, NPS আপনাকে সবগুলোই করতে হবে, তাতে আপনার ট্যাক্স ছাড় নিন আর না নিন, কারণ সেভিংসের আগে কিন্তু কিচ্ছু নেই, সেভিংস আপনাকে করতেই হবে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটা কেমন লেগেছে কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন, আর কীরকম রিলেটেড ভিডিও চাইছেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে জোরে প্রেস করে দেবেন, এত জোরে প্রেস করবেন যাতে আমার যাবতীয় ভিডিও যখন আমি আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশান আগে পৌঁছায়। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন এবং একটা লাইক অবশ্যই করবেন, কারণ আপনার একটা লাইকে আমারও কনফিডেন্স লেভেলটা বাড়ে, চ্যানেলের রিচটাও অনেক বাড়ে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।